আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসটি হচ্ছে জিএসসি 2023-24 হওয়া ফিজিক্সের প্রশ্ন সলভ করা। তো এই প্রশ্নটা তো আসলে ক্যালকুলেশন অনেক ঝামেলাওয়ালা প্রশ্ন ছিল অন্যান্য বছরের চাইতে। তো তোমরা অনেকে হয়তো অনেকগুলো প্রশ্ন উত্তর পারছো, বাট অনেকেই ক্যালকুলেশনে গিয়ে আটকে গেছো। হয়তো প্রশ্নটা পারো যে মানে কিভাবে সলভ করতে হয় তোমরা সেটা জানো, কিন্তু ক্যালকুলেশনের জন্য আটকে গেছো। তো আমরা আজকে ক্লাসে চেষ্টা করব প্রশ্ন তো খুব ভালো মতো সলভ করবো, সূত্র তো দেখবোই, থিওরি তো বুঝবো, এবং অবশ্যই কিভাবে ক্যালকুলেশন গুলো স্মার্টলি করতে হয় সেগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা আসলে সহজ ছিল, যে চলতরিতে একটা কোয়েশ্চেন, যে তোমার বলছে যে ডান পাশের বর্তনী প্রবাহ মাত্রা কত। তো এইখানে একটা কারেন্টের চিহ্ন দিয়ে দিয়েছে, তো বোঝা যাচ্ছে প্রবাহ মাত্রা বলতে এইখানে তীর চিহ্নের কথা বলা হয়েছে। সো আমরা যদি এখানে প্রবাহ মাত্রাটা বের করতে যাই, আমরা জাস্ট ফোকাস করব কিসের দিকে? ফোকাস করব রোধগুলার দিকে। দুই দুই প্যারালাল করলে এক হয়, ওই একের সাথে চার আবার কিভাবে আছে, সিরিজে আছে। সো 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে। সো আমরা এখানে আরামসে আর ইকুইভ্যালেন্টের মান আমরা 5 লিখে ফেলতে পারি। এবং এখানে যে ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আসলে অ্যাকচুয়ালি এরকম ছিল প্রশ্নে, এটা বড় দাগ, এটা ছোট দাগ, এটা ছোট দাগ, এটা বড় দাগ। তো এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তো যদি দুইটা ব্যাটারি সমমেরু যদি যুক্ত থাকে, সমমেরু দেখো কানেক্টেড, মাইনাস দুইটা কানেক্টেড, তখন কি হয়ে যায়? তখন ব্যাটারির ভ্যালু দুইটা বিয়োগ করতে হয়। তাহলে 12 থেকে তুমি যদি 2 বিয়োগ করো, তোমার আসবে কিন্তু 10 ভোল্ট। তাহলে এখানে কত হবে? 10 ভোল্ট হবে। এখানে হবে জাস্ট 10 ভোল্ট। তার মানে তোমার যে রেজিস্ট্যান্স তার মানটা হচ্ছে 5 এবং ভোল্টেজের মানটা হচ্ছে 10। তাহলে তোমার অঙ্ক তো এখানেই শেষ। আমরা সবাই জানি I ইজ ইকুয়াল টু কত হবে? I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, E এর মানটা হচ্ছে তোমার কত? 10 ভোল্ট, এবং আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 5 ওহম। তাহলে 10 ভাগ করলে কত হয়? 2 অ্যাম্পিয়ার হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 অ্যাম্পিয়ার। পরের প্রশ্নে আসো, রেডিয়ামের অর্ধজীবন যদি 1590 বছর হয়, তাহলে গড় জীবন কত? অর্ধজীবনের সাথে গড় জীবনের ডিরেক্ট কিন্তু ফর্মুলা আছে। হ্যাঁ, তোমরা সবাই ফর্মুলাটা পারো, যে টি হাফ সমান সমান 0.693 ইনটু টাউ। তাহলে টাউ সমান সমান আমরা কি লিখতে পারি? টি হাফ ডিভাইডেড বাই 0.693। এখন একটা সমস্যা হয়ে গেছে, ক্যালকুলেশন খুবই ঝামেলা। টি এফ এর মান দিছে, তো ক্যালকুলেটর থাকলে তোমরা আরামসে করে ফেলতে পারো, অল্প টাইম লাগতো, কিন্তু ক্যালকুলেটর নাই। এই যে এই ক্যালকুলেশন কিভাবে ক্যালকুলেটর ছাড়া করে আমাকে বলো। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু বেশ সময় সাপেক্ষ। আবার যদি অপশনগুলো যদি আমাদের একটু কাছাকাছি না হয়, যে দূরে দূরে হয়, তাহলে এটা করা যেত। এখন অপশনগুলো খুবই বাজে অপশন, 2304, 2300, 2294, 2290, এগুলো আসলে ভাই হাতে করাটা খুবই সময় সাপেক্ষ। এখানে যে এক্সামে মাত্র 1 ঘন্টা 100টা প্রশ্ন, ক্যালকুলেটর নাই, সেই এক্সামে এটা সলভ করাটা বেশ সময় সাপেক্ষ। তো আমরা এখানে 0.693 কে 0.7 ধরতে পারবো না। অন্যান্য অনেক প্রশ্ন তোমরা দেখবা, আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট মান নিয়ে কাজ করতাম, 0.693 থেকে 0.7 ধরতাম, বাট হুট করে ধরতাম না, আগে অপশন চেক করে নিতাম। এখানে অপশন দেখো, অপশনগুলোকে সব কাছাকাছি, এত কাছাকাছি মান থাকলে তুমি 0.693 কে 0.7 ধরলে তোমার উত্তর ভুল আসবে। তোমাকে অ্যাকুরেট আনসার নিয়ে কাজ করতে হবে। এখন কথা হলো, এটা কেমন অ্যাকুরেট আনসার নিয়ে কাজ করবা? সেটা হচ্ছে তুমি চাইলে দশমিকটা সরা নিতে পারো। তো দশমিক সরা নিলে কত হয়? 1590, 1 2 3টা শূন্য, নিচে কত হবে? 693। এখন সমস্যা হলো যে এই যে ভাগটা তুমি করবা, এইটা তোমাকে কোন নিয়মে তুমি করবা? এখন তোমার তো একটাই নিয়ম আছে, সেটা বাচ্চাকালের নিয়ম। তো বাচ্চাকালে কোন নিয়মে করছিলা? বাচ্চাকালে করছিলা যে এইভাবে, যে তোমার 693 তো, তাহলে 693 লিখে ফেলো, তারপরে 159, একটা দুইটা তিনটা চারটা শূন্য, এগুলো ক্যালকুলেশন করতে হবে। 693 নামটা তোমরা আশা করি সবাই পারো। তো 693 পারো বলতে কি, এখানে 3 ডিজিট, তুমি নিবে 4 ডিজিট। ঠিক আছে, তো এখানে 4 ডিজিট নিলে তুমি 6 নামটা পড়ো। 6 6 2 12, 318 হয়ে যায়, 15 পার হয়ে যায়। তো আমরা 2 নিব। ঠিক আছে, 6 2 12, তো 2 এর সাথে 693 গুণ করা, তো 3 2 6, 318, 18 থেকে 1, 12 1 কত? 13। হ্যাঁ, এটা আমরা লিখলাম। 0 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, থাকে 1, 8 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তো 204 আসলো। ভালো কথা। এখন 204 তো 693 দিয়ে যাচ্ছে না, তো আমাদের একটা শূন্য নামাইতে হবে। শূন্য নামাইলাম, আবার আগের কাজ করো, 6 নামটা পড়ো, 424 হয়ে যায়। 4 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। হ্যাঁ, 318, তো 3 দাও, তো 3 এর সাথে 3 3 9, তারপর 3 9 7 7 থেকে 2, হ্যাঁ, তারপর 318 দিয়ে কত? 20 হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন 3 দিচ্ছ, তোমার কিন্তু অপশন পার হয়ে গেছে, 40 এর জায়গায় তোমার 79 হয়ে গেছে। সো 3 দিয়ে হবে না, অল্প একটু পার হয়ে গেছে। সো তোমার আনসারে 2 3 থাকবে না। মানে কি 2 3 এর চেয়ে কম হবে, কারণ কি তোমার 3 দিয়ে তো পার হয়ে গেছে, তাহলে 2 দিয়ে করতে হবে। সো এটা তুমি শিওর 2 3 আনসার হবে না। হ্যাঁ, 2 2 দিয়ে হবে। তো 2 2 দিয়ে যদি তুমি করো, তাহলে অপশন তুমি বাদ দিতে পারতেছো কয়েকটা, যেমন এখানে 2 3 দেওয়া। সো 100% শিওর এই অপশনটা হবে না, এটাও হবে না। এখন বিপদটা এই জায়গায়, 2 2 9, 2 2 9, অপশন দুইটা পুরা মিল। এখানে একটা ঝামেলা। স্যার যদি এখানে একটা কাজ করতো, যে 2 2 9 না দিয়ে 2 2 মানে 2 2 না দিয়ে 2 4 দিত, তাহলে আরামসে আমরা এটা টাকা দিতে পারতাম। ঠিক আছে, যে এখানে 2 4 এরকম যদি কিছু একটা দিত। সো এটা বড় একটা ভেজালে পড়ে গেলাম আমরা। এই ভেজাল থেকে মুক্তি একটাই ওয়ে,
অঙ্কটা আগানো, তোমার আরো সামনে আগানো। সো 2 দিয়ে যদি আমরা সামনে আগাই তো 3 দুগুণ 6, তারপরে 9 দুগুণ 18, 8 হাতে থেকে 1, তারপর 12 কত 13, ঠিক আছে। এখন যদি আমরা সামনে আগাই তাহলে 4 হাতে থেকে 1 9 হবে, তো 9 4 করলে 5, 6 থেকে 1 হবে 4, 0 থেকে 4 6 হাতে আর থাকে না। এরপর আমরা কি করবো, আরেকটা শূন্য না পাবো, আরেকটা ডিজিট করলে হবে না, কারণ 2 পরে 9 আছে, এই 3 নাম্বার ডিজিট দুজনের সাথে মিলে গেছে। সো তোমার আরো আগাইতে হবে, বাট কমন সেন্স তো বলে 9 হবে, তাই না? 2 জায়গায় যেহেতু 9 আছে, সো আমরা এখানে 9 দিয়ে দিলাম। তো 9 এর সাথে গুণ করে 3 9 27 7 থেকে 2, হ্যাঁ 9 9 81, তারপর 81 আর 2 83 83, 3 হাতে থেকে 8, তারপর 6 9 54, আর 8 তোমার কত হয়, 54 আর 8 62 হয়, ঠিক আছে। সো টোটো 9 বন্ধ গেলাম। এরপর কত হয়, এখানে যদি আমরা বিয়োগ করি 3 হয়, হাতে থেকে 1 0 হয়, 3 হয়, আবার একটা 0 নামবে। তো 0 নামলে এখন তুমি কমন সেন্স, এখন অঙ্ক করা মনে হয় প্রয়োজন নাই, 693 3030, তো তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। এখানে 2294 2290, খেয়াল করো এখানে লাস্টে কিন্তু 0, এখানে লাস্টে কিন্তু 4, কোনটা দিয়ে করলে মিলে? অবশ্যই 4 দিয়ে করলে মিলে, 0 দিয়ে কিভাবে হয়? এটা তো তুমি 693 সাথে 0 গুণ করলে কি এটা আসে? এটা ধারে কাছে আসে না। কিন্তু তুমি 4 দিয়ে যদি গুণ করো, কমন সেন্স কি বলে যে 4 তো 24, এটাকে তুমি যদি 4 দিয়ে গুণ করো তো 424, তো 30 এ 24 আছে, 0 হলে তো পুরোটা 0 হয়ে যায়। সো তোমার অবশ্যই এটা 4 দিয়ে হবে, এটা 0 দিয়ে হবে না। হ্যাঁ, সো আমরা যদি 4 দিয়ে যদি গুণ করে ফেলি এটা কাছাকাছি। তুমি বলতে পারো ভাই আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, আপনি 5 দিয়ে কেন করলেন না? 5 দিয়ে করো, এটা পার হয়ে যাবে, এটা কমন সেন্স। 5 6 30, 30 তো পার হয়ে যাচ্ছে, পাশে 9 আছে না, ওগুলো গুণ করলে তো 30 পার হয়ে যাবে, এটা অনেক বড় সংখ্যা হয়ে যাবে। সো এটা কমন সেন্স বলতেছে যে তুমি এটা 4 দিয়ে গুণ করবা। সো এরই মাধ্যমে আমাদের উত্তরটা বের হয়ে গেল 2294। সো দ্য কারেক্ট আনসার ইজ 2294, এবং আগেরটা ছিল 2 অ্যাম্পিয়ার। আশা করি আমি পুরোপুরি এই ম্যাথটা বুঝে দিতে পারছি। আচ্ছা, পরের প্রশ্নটা, একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য যদি 18 সেন্টিমিটার হয় তাহলে কৌণিক বেগ কত? এটা অ্যাকচুয়ালি অনেকে এটা মুখস্থ করে ফেলেছিল মেডিকেলের জন্য। হ্যাঁ, তো এরকম প্রশ্ন আসলে এটাও ক্যালকুলেশন কিন্তু একটু ঝামেলাদায়ক প্রশ্ন। তো আমরা চলো এটা সলভ করি। হ্যাঁ, আমি যদি এখানটাতে এটা সলভ করে ফেলি, 3 নম্বরে কি বলছে, একটি দেওয়ালের ঘড়ির কাঁটার দৈর্ঘ্য দিছে, ফাও দিছে, দৈর্ঘ্যটা কোনো দরকারই ছিল না, শুধু কৌণিক বেগ বের করতে আমাদের শুধু টি লাগে। তো আমরা সবাই ফর্মুলা জানি, ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি। তো টি এর মানটা হচ্ছে, ঘড়ির কাঁটা তোমরা জানো যে পুরো 1 ঘন্টা পর সে আবার আগের জায়গায় ব্যাক করে। সো ঘড়ির কাঁটার জন্য টি এর মান 3600। সো উত্তরটা যদি পাই বাই 1800 দিত কত ভালো হইতো না? স্যার একটা ঝামেলা করছে, পাই বাই 1800 অপশনে দেয় নাই, এটাও ক্যালকুলেশন করতে হবে। তো পায়ের মান হচ্ছে 3.1416 নিচে, এবং 1800 লিখবা। আবার ঝামেলা হলে এই ক্যালকুলেশন আবার কেমনে করবো ভাই? এগুলো অপশনের দিকে তাকাইতে হবে। এখানে অপশন 10 - -3 10 - -3 10 - -3। তো অপশনের দিকে তাকায় কোনো পাওয়ার দিকে তাকায় কোনো লাভ নাই, ভ্যালুর দিকে তাকাইতে হবে। এখানে আবার এই অঙ্কটা ভ্যালু আবার একটু দূরে দূরে রাখছে, 1.74 2.74 1.47 2.47 দূরে দূরে আছে অপশন। সেটা করা যাবে। তো তুমি একটা কাজ করতে পারো, দশমিকের পরে এত কিছু নিয়ে অঙ্ক করার দরকার নাই, তুমি দেখবা 1 এর পরে 7 আসে কিনা। যেমন এখানে তোমার 1 এর পরে 4, এখানে 2 এর পরে 4। তো তুমি হচ্ছে মানে এত ইয়া করে না করে তুমি কিছু বাদ দিয়ে দাও, কিছু অপশন, যেমন তুমি ধরো 3 ভাগ 1800 দিয়ে করো। হ্যাঁ, তুমি 3 ভাগ 1800 দিয়ে করতে পারো। হ্যাঁ, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি হচ্ছে নর্মালি হচ্ছে গুণ করে দেখো যে 1800 সাথে কত দিয়ে গুণ করলে উপরে টানা যায়। ঠিক আছে, তো আপাতত তুমি দশমিককে নিয়ে তো মাথা ঘামায় না। কেন মাথা ঘামায় না? সব জায়গায় 10⁻³ আছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা কমন কাজ করি। সেটা কমন কাজটা কি? যে 3141.6, আমি যদি এই কাজটা করি, দেখো তো কোনো সমস্যা আছে? আমি যদি এই কাজটা করি, আমি লিখি, এই কাজটা যদি করি 10⁻³, দেখো কোনো সমস্যা আছে কিনা। তোর বলতে পারো এই কাজটা কেন করলেন? আমি এটা জোর করে করতেছি অপশনের সাথে মিলানোর জন্য। অপশন তো আমাদের মিলাইতে হবে, তাই না? অপশন যেগুলো আছে 10⁻³ তো আনা লাগবে। তো এখানে আমি দশমিককে 3 ঘর ডানে নিচ্ছি। হ্যাঁ, যে 1 ঘর 2 ঘর 3 ঘর ডানে নিলে 1 এর পরে দশমিকটা আসে, জাস্ট দশমিক শিফটিং বলে আর কি। সো এটার মতো থাকুক, আমি এই ক্যালকুলেশনটা করব। তো 0.6 তো আমার লাগবে না। হ্যাঁ, এত অ্যাকুরেট তো হওয়া লাগবে না, যেহেতু অপশন দূরে দূরে আছে। মানে এই ক্যালকুলেশন চলো করে ফেলি। হ্যাঁ, তো 3141 ডিভাইডেড বাই 1800, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আবার বাচ্চাদের মতো করে করব। 1800 তারপরে 3141। চলো কমন সেন্স অ্যাপ্লাই করি। 3 দুগুণ 18 দুগুণ 36 হয়ে যায়। সো 2 দিয়ে হবে না, 1 দিয়ে হবে। তো আমাদের প্রথম ডিজিটটা 1 হবে। এখানে খেয়াল করো, এখানে প্রথম ডিজিট 2 বাদ, এখানে প্রথম ডিজিট 2 বাদ। সো উত্তর হয় সি হবে, নয়তো এ হবে। এখন এই দুটোর মধ্যে কোনটা হবে এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? আগে লিখতে হবে। হ্যাঁ, 1800 আগে 1800 লিখতে হবে। লিখলাম, তাহলে 1 আসে, 4 আসে, এখানে 3 আসে, এখানে 1 আসে। এখন ভাই তোমার এটা তো বড় সংখ্যা ছোট সংখ্যা, সো অবশ্যই 0 নামাইতে হবে, এবং এখানে একটা দশমিক নামাইতে হবে। তো এখন কত দিয়ে গুণ করলে 1800 সাথে কত গুণ করলে 13,000 এর কাছাকাছি আসে? কমন সেন্স, তুমি 18 নামটা পড়ো, তারপর দেখবো 134 এর কাছে কখন আসে। 18 আগে 18, 18 দুগুণে 36, 4 18 তোমরা জানো 72। হ্যাঁ, না পারলে যোগ করতে থাকো। তো 5 18 কত হয়? 5 18 90 হয়। ঠিক আছে, তারপর 6 18 কত হয়? 6 18 108 হয়, কাছাকাছি এসে পড়তেছি। হ্যাঁ, তারপর 7 18 কত হয়? 108 এর পরে আবার যদি 18 দাও 126 হয়, আর আগাম দরকার নাই। তো 7 18 দিয়ে মিলে যাচ্ছে,
তাহলে 126 আমার আর আগানোর কোনো দরকার নাই। ওই 1.7 পাই গেছে না, 1.7 তো একটাই আছে, আর দরকার আছে করা তোমার 1.7 আর এখানে 1.4। সো এটার উত্তর হবে না, 1.4 হবে না, আমাদের তো 7 আসছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1.74। পরের প্রশ্ন, গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এর ফলে দোলকটি দিনে 200 সেকেন্ড ধীরে চলে, পরিবর্তিত দোলনকাল কত? দেখো ভাইয়া এটা কিন্তু রেডিমেড ফর্মুলা আছে, এটা হ্যাঁ এটা আমরা কি বলতে পারি, একটা রেডিমেড ফর্মুলায় আছে। এটা আমি যদি একটু মার্ক করে দিই তোমাদেরকে, 3 নাম্বারটা গেল। হ্যাঁ, তো আমরা এখন 4 নাম্বারটা সলভ করব। 4 নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে কি বলা হয়েছে, 200 সেকেন্ড ধীরে চলে, মানে হচ্ছে এটা n এর মান, যত সেকেন্ড ধীরে চলে সেটাকে আমরা n দ্বারা অভিহিত করে থাকি, ঠিক আছে। তো পরিবর্তিত দোলনকাল ফর্মুলা কি, t প্রাইম সমান সমান 2 * 86400, হ্যাঁ এটা পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারে তোমরা পড়ছো। তারপরে কত, 86400 মাইনাস n, ঠিক আছে, এটা ফর্মুলা ছিল। n এর মান যেহেতু দেওয়া আছে 200 সেকেন্ড, সো এটা আমরা যদি ক্যালকুলেট করি কত হয়, 2 * 86400 ডিভাইডেড বাই কত হবে, আমরা 86400 থেকে যদি 200 বিয়োগ করি তাহলে 86200 হয়। হ্যাঁ, এবার 00 গুলো কেটে দাও। ওকে, এবার ক্যালকুলেশনটা করো কত, 2 * 864 ডিভাইড বাই 862। অপশনের দিকে আগে তাকাইতে হবে। এখানে আবার অপশন স্যারে খুব ভালো একটা কাজ করছে, সেটা কি 1.09.9921, এগুলো কিন্তু আসলে দূরে দূরে, এটা কিন্তু কাছাকাছি না। 0.99 1.09 কাছাকাছি, বাট 2 এবং 1 কিন্তু দূরে দূরে। তো কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো 864 862 প্রায় সমান, তাহলে আমরা 1 লিখতে পারি, 2 1 2। এটা অরিজিনাল আনসার 2 না, এটা অরিজিনাল আনসার অবশ্যই 2.00 সামথিং হবে, কারণ 64 62 চেয়ে একটু বড়। সো আমরা এটা 2.001 বা সামথিং কিছু একটা হবে। এখন এরকম তো অপশনে নাই, আমাদের অপশনে 2 আছে। সো 2.00 সামথিং এর নিকটতম উত্তরটা হচ্ছে 2। সো তোমরা কিন্তু পরীক্ষার হলে এইটাই দাগাবা, উত্তর হচ্ছে 2। এটা ভালো একটা কাজ করছে, এটা অপশনটা ভালো একটা অপশন ছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা 5 নাম্বার অবজেক্টিভে চলে যাচ্ছি, যে বর্তনীর তুল্য ধারকত্ব কত। ভাইয়া তুল্য ধারকত্ব ক্যাপাসিটরের ক্ষেত্রে রুলস গুলো হয়ে থাকে চলতরিতের উল্টা। তো চলতরিতের ক্ষেত্রে যেটা সিরিজে থাকতো আমরা সেটাকে যোগ করতাম, এখানে সেটা না। এখানে সিরিজে থাকলে 4 আর 4 সিরিজে থাকলে এটা কি হবে, আমাদের রোধের প্যারালালের সূত্র। রোধের প্যারালাল কি, উপরে গুণফল নিচে যোগফল, অথবা আরেকভাবে বলা যায় সমমান থাকলে অর্ধেক হয়ে যায়। তাহলে 4 আর 4 কে আমরা যদি রোধের ক্ষেত্রে বলতাম প্যারালাল করলে 2 হয়, আর হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ করলেও কত হবে, 2 হবে। সো এটা তোমরা পাইরা গেল 2। এখন এই 2 এর সাথে এই 2 ওহম আর এই 2 ওহম কিভাবে আছে, প্যারালালে আছে। তো তিনটায় প্যারালাল, 2 ওহম 2 ওহম 2 ওহম, তিনটা প্যারালালে আছে। ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি প্যারালালে থাকে, তখন কিন্তু সেটা যোগ হয়। তাহলে এই 2 এই 2 এই 2 তোমরা যোগ করে দিবা, ঠিক আছে। তাহলে এই 2 এই 2 এই 2 যোগ করে দিবা, কারণ কি প্যারালালে থাকলে যোগ হয়, ঠিক আছে। তো আমরা চলো সলভ করে ফেলি। তাহলে 5 নং দিয়ে আমি লেখা শুরু করি। 5 কি হবে বলো দেখি, 5 হবে গিয়ে 2 এর সাথে তুমি 2 যোগ করবা, আবার 2 যোগ করবা, ঠিক আছে। এই তিনটাকে তুমি প্যারালাল করে ফেলছো। এখন এই 3 এর সাথে আবার কি করতে হবে, সিরিজ করতে হবে। এখন সিরিজ আবার কেমনে করে, এটা আগে লিখে ফেলি, 2 যোগ 2 যোগ 2 6 হয়। এখন এটার সাথে 3 ওহম আবার কি হবে, সিরিজে আছে। এখন সিরিজের ফর্মুলা কি, সিরিজের ফর্মুলা হচ্ছে উপরে গুণফল নিচে যোগফল। তোমার একটা মান হচ্ছে 6 আর একটা মান হচ্ছে 3, তাহলে উপরে হবে গিয়ে গুণফল আর নিচে হবে গিয়ে যোগফল। তাহলে উপরে হচ্ছে গিয়ে 18 আর নিচে হচ্ছে 9, তো 18 কে 9 দ্বারা ভাগ করলে 2 হয়, ঠিক আছে। সো উত্তরটা হবে 2 মাইক্রোফ্যারাড। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 মাইক্রোফ্যারাড। গাছ থেকে 2 কেজি ভরে একটা নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 8.6 হয় তাহলে নারিকেল ত্বরণ কত। দেখো ভাইয়া কোন একটা জিনিস বাধা পাওয়া মানে কি, নেগেটিভ হয়ে যাওয়া না। আমি ধরো উপরের দিকে, আমি ধরো নিচের দিকে 10 নিউটন দিচ্ছি, উপরে আমি 2 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে বাধা কি বিয়োগ হবে না, কারণ আমরা জানি বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে বিয়োগ হয়। সো 10 বিয়োগ 2 হয়ে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে আমরা ঠিক এই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করব, যে কোন একটা বস্তু ধরো পড়তেছিল নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে পড়তেছিল, তাহলে তার ডিরেকশনটা হবে নিচের দিকে, বাধাটা হয় উপরের দিকে, এটাকে আমরা এফ কে দ্বারা অভিহিত করব, ঠিক আছে। তার মানে নিচের দিকে হচ্ছে ডব্লিউ, উপরের দিকে হচ্ছে এফ কে, দুটো বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমরা কি জানি, বিয়োগ করতে হয়। তাহলে ডব্লিউ মাইনাস এফ কে। তো এইটা পুরোটা কি একটা নিট বল, এটা কিসের সমান হবে, এম এর সমান হবে। এই হচ্ছে ত্বরণিত সে আগাবে। তো ডব্লিউটা আসলে কি ছিল, ডব্লিউটা ওজন ছিল, তো ডব্লিউ কে আমরা এমজি লিখবো। তাহলে এমজি মাইনাস এফ কে, কে কিন্তু নিচে, হ্যাঁ এখান থেকে সারা এর মানটা বের করতে বলছে। তাহলে এ সমান সমান কত দাঁড়াচ্ছে, এ সমান সমান দাঁড়াচ্ছে হলো mg মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তো mg মানে কি, m এর মান হচ্ছে 2, g এর মান হচ্ছে 9.8 এবং f এর মান হচ্ছে 8.6। এটাকে আমরা কি করব, m বা 2 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। 9.8 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 19.6, এখানে 8.6, এখানে 2। তাহলে 19.6 মাইনাস যদি 8.6 করি তাহলে কত দাঁড়ায় বলো তো, 11 দাঁড়ায়। এর আগে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5.5 হয়, ঠিক আছে। সো উত্তরটা হবে 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে দ্য কারেক্ট আনসার ইজ 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 7 নম্বর প্রশ্ন, কত তাপমাত্রায় অণুর মূল গড় বর্গবেগ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান।
তো এটাও চলো আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে মূল গড় বর্গবেগের বেসিক ফর্মুলা কি? বেসিক ফর্মুলা হচ্ছে CRMS সমান √3RT/m। কার সাথে কার ফর্মুলা চাইছে দেখো, চাইছে টি এর সাথে এম এর। কেন? সি এর সাথে সম্পর্কটা সমান, এই যে বলেই দিছে, প্রশ্নটা পড়ো, বলেই দিছে যে এই দুইজনের CRMS, অক্সিজেনের CRMS আর হাইড্রোজেনের CRMS এর সমান, দুইজনেরটা সমান, ঠিক আছে? সো সমান হলে তোমার ওইটা নিচে তো 1 2 লিখে না, হ্যাঁ? তাহলে সমান না কারা কারা? সমান না হচ্ছে টি এবং এম কিন্তু সমান না। তাহলে আমরা এটা বলতে পারি যে হাইড্রোজেনের জন্য বা অক্সিজেনের জন্য দুইটা আলাদা লিখি, যে সি অফ অক্সিজেন সমান কত হবে? √3RT অফ অক্সিজেন ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন, তাই না? আর যদি আমরা হাইড্রোজেনের জন্য লিখি, সি অফ হাইড্রোজেন সমান √3RT অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই কত? এম অফ হাইড্রোজেন। এখন তুমি যদি 1/2 প্রয়োগ করো, কাটাকাটি করো, আলটিমেটলি কি আসবে? আমি বলি শর্টকাটে আসবে গিয়ে হচ্ছে T of oxygen divided by M of oxygen is equal to T of hydrogen divided by M of hydrogen। এখন তোমার কাছে মনে হতে পারবে ভাই এটা কেমনে করলেন এত তাড়াতাড়ি? খুবই সহজ, তুমি কমন জিনিসগুলো বাদ দিয়ে দিবা ডাইরেক্ট। কমন জিনিস তুমি রুট বাদ দাও, 3 বাদ দাও, আর বাদ দাও, সব কমন দুই জায়গার মধ্যে আছে। যেহেতু এটা সমান, বাম পাশ সমান, তাহলে ডান পাশ সমান, তাহলে ডান পাশে রুট কমন, বাদ দুই পাশ থেকে রুট কাটা, 3 কাটা, আর কাটা, তাহলে আলটিমেটলি এটা থাকে। এখন টি অফ অক্সিজেন মানে কি? অক্সিজেনের তাপমাত্রা ছাড়া, তো এটাই বের করতে বলছে। দেখো কত তাপমাত্রা অক্সিজেনের, সো টি অফ অক্সিজেনটা আমরা বের করব। তাহলে টি অফ অক্সিজেন যদি বের করি, তার মানে টি অফ O2 সমান কত হবে? উপরে হবে টি অফ হাইড্রোজেন ইনটু এম অফ অক্সিজেন, নিচে কত হবে? এম অফ হাইড্রোজেন। তো টি অফ হাইড্রোজেন মান দিয়ে দিছে -100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা 173 বলতে পারবো, ঠিক আছে, কেলভিন। এম অফ অক্সিজেন মানে অক্সিজেন আণবিক ভর, যার হচ্ছে 32, এবং হাইড্রোজেন তো জানো 2, 2 এর সাথে 32 কাটাকাটি করলে 16 হয়, এবং 16 সাথে 173 গুণ করা তো কঠিন কিছু না, গুণ করে দাও, যে 173 সাইডে গুণ করে ফেলি, 173 গুণ হচ্ছে 16, 318 8 হাতে থেকে 1, 42 এবং 1 হচ্ছে 43, 43 এর হবে 3, হাতে থেকে 4, 6 4 কত? 10, এরপর 3 1 3, 7 1 7, 1 1 1, তাহলে 8 6 7 2। সো আমার উত্তর আসতেছে 2768 কেলভিন। তো চলো একটা অপশন চেক করে দেখি হয়েছে কিনা। 2768 কেলভিন, অর্থাৎ আমাদের অপশন ডি এর সাথে পুরোপুরি মিলে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 8 নাম্বারটা। কোন চিরের প্রস্থ 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম, খেয়াল করো, প্রথম ক্রম মানে কি? n এর মান 1, হ্যাঁ। অবংগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? দেখো চিত্রগুলো আসলে এরকম হয়ে থাকে, এই যে প্রথম ক্রম মানে কি? n এর মান 1, সো এইদিকে হচ্ছে তোমার n এর পজিটিভ ভ্যালু, হ্যাঁ, এদিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু। তো প্রথম ক্রম মানে কি? n এর মান +1 এবং n এর মান -1, উপরে এবং নিচে। সো এইদিকে একটা থিটা থাকতেছে, এদিকে একটা থিটা থাকতেছে, ঠিক আছে? সো টোটালি তোমার উত্তরটা হবে 2 থিটা। তো এখন থিটা জিনিসটা আসলে কি? থিটাটা হচ্ছে ফর্মুলাটা আসলে আমরা সবাই জানি, অবমের ক্ষেত্রে a sin θ সমান n ল্যাম্ডা। তো এখান থেকে আগে আমরা থিটা বের করব, পরে 2 দিয়ে গুণ করে দিব, মানে আমাদের উত্তরটা হচ্ছে 2 থিটা, ঠিক আছে? কারণ কি? প্রশ্নে বলে দিচ্ছে উভয় পাশে শব্দ যদি না থাকতো তাহলে আমরা শুধু থিটা উত্তর বলতাম। তো চলো আমরা বের করে ফেলি যে sin θ তাহলে সমান কত দাঁড়ায়? sin θ সমান হবে n ল্যাম্ডা ডিভাইডেড বাই a, ঠিক আছে? তাহলে থিটা সমান কত? থিটা সমান হবে sin ইনভার্স n ল্যাম্ডা বাই a। এখন n এর মান হচ্ছে গিয়ে 1 এবং ল্যাম্ডার মান হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। সো 6000 ইনটু 10 টু দ্য পাওয়ার আমরা -10 বলতে পারবো, 10 টু দ্য পাওয়ার -10 বলতে পারবো। এবং এর মানটা কত? এর মানটা হচ্ছে 3 × 10⁻⁴, পাশে আবার সেন্টিমিটার লেখা, সেন্টিমিটারকে মিটার বানায় কিভাবে? 100 দিয়ে ভাগ করে, সো -4 6 হয়ে যাবে। সো 3 × 10 টু দ্য পাওয়ার -6। এবার ক্যালকুলেশন দিয়ে আমরা আরো ফার্দার আগাই, কত দাঁড়ায়? sin ইনভার্স এখানে 6000 কে আমরা কিন্তু 6 × 10 টু দ্য পাওয়ার 3 বলতে পারি। খেয়াল করে দেখো, 6 × 10 টু দ্য পাওয়ার 3 বলতে পারি। তাহলে এখানে পাওয়ারে দেখো 3, এখানে -10, তাহলে 3 আর -10 করলে -7 হয়, উপরে -7 নিচে -6, তাহলে -7 -6 -1 হয়। তাহলে নিচে, তাহলে এটা কিন্তু সব ক্যালকুলেশন করে ওটা -1 দাঁড়াচ্ছে, আর এখানে 6 আর এখানে 3 থাকছে, কাটাকাটি করে 2 দাঁড়াচ্ছে, হ্যাঁ। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে হলো sin ইনভার্স 0.2। এখন ভাইয়া এটা তো থিটার মান, বাট আনসার তো হবে 2 থিটা। তাহলে আনসারটা কত হবে? আনসারটা হচ্ছে 2 থিটা, আনসারটা হচ্ছে 2 থিটা, তার মানে 2 × sin ইনভার্স 0.2। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 × sin ইনভার্স 0.2, যেটা অপশন বি। পরের প্রশ্ন, কোন তাপমাত্রা কেলভিন ফারেনহাইট স্কেলে পাঠ সমান? এটা অ্যাকচুয়ালি মুখস্থ রাখা উচিত, এটা মেডিকেলের স্ট্যান্ডার্ড প্রশ্ন, কারণ এগুলো ক্যালকুলেশন খুবই বড় হয়ে যায়। এগুলো আশা করি সবাই মুখস্থ রাখছো, যে তাও আমি করে দিচ্ছি। কেলভিন আর ফারেনহাইট কেমনে সমান করে দিই? c/5 আমরা সবাই জানি, f - 32 ডিভাইডেড বাই 9 সমান k - 273 ডিভাইডেড বাই 9। তো স্যার এখানে চাইছে কেলভিন এবং ফারেনহাইট। কেলভিন এবং ফারেনহাইট মানে কি? এই দুইটা। তুমি এখন যে কাজটা করবা, এই দুইটার মধ্যে কমন ধরবা, k এবং f কে যে কোনো একটা f ধরে নাও। f - 32 ডিভাইডেড বাই 9 সমান f - 273 ডিভাইডেড বাই, এখানে কত ছিল? এখানে অ্যাকচুয়ালি 5 ছিল। এটা ক্যালকুলেশন যখন তুমি কোনাকুনি যখন গুণ করবা, করে f এর মানটা আসবে
574.25। তোমরা বলতে পারো ভাই এটা ক্যালকুলেশন কেন করেন নাই, সময় বাঁচানোর জন্য। এগুলো আসলে মুখস্থ রাখা উচিত, কিছু কিছু প্রশ্ন কমন এগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো একটু বুদ্ধি খাটায় অবশ্যই মুখস্থ রাখা উচিত। যদি এটা করতে চাও খুবই সিম্পল, গুণ করো, কোনাকুনি জাস্ট গুণ করো, 5f মাইনাস 100 কত আসবে 60 আসবে সমান 9f সমান সমান গুণ করো, এটা থেকে এই পাশে নাও, তারপর তোমার f এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন, দ্যাটস ওয়াই দেখালাম না। পরের প্রশ্নে যদি চলে যাই, স্ফেরোমিটার, একটা ঝামেলাওয়ালা একটা কোশ্চেন দিচ্ছে, যেটা আমার মতে 90% স্টুডেন্ট, 90 আরো বেশি 95% স্টুডেন্ট এই প্রশ্নটা পারবে না। এই একটা ঝামেলাওয়ালা, বেশ ঝামেলাওয়ালা একটা কোশ্চেন দিচ্ছে, ভৌত জগৎ থেকে কেউ পড়ে নাই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আগে একটু বেসিক থিওরি জানার চেষ্টা করবো যে স্ফেরোমিটারের বেসিক থিওরিটা কি। চলো প্রশ্ন পড়ে নিই। স্ফেরোমিটার সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা, খেয়াল করো, উত্তল লেন্সে তুমি গড় উচ্চতা জানো এবং সমতল কাচ প্লেটের উচ্চতা তুমি জানো। হ্যাঁ, তো তুমি কাচের উচ্চতা জানো এবং কি লেন্সের উচ্চতা জানো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার কাচ থাকে, কাচের উপরে গিয়ে লেন্স থাকে। স্ফেরোমিটার দ্বারা 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। স্ফেরোমিটার কিছু পা থাকে, তোমার হচ্ছে যেরকম কিছু পা থাকে একটার পর পর এরকম। এই যে দূরত্ব, এই যে তোমার যে দূরত্বগুলো আছে, হ্যাঁ, মানে এই যদি আমি তোমাদের কিভাবে বলি, একটার সাথে একটা দূরত্ব এরকম, আরেকটার সাথে একটা দূরত্ব হচ্ছে এরকম, আরেকটার সাথে একটা দূরত্ব হচ্ছে এরকম, তাহলে 3টা দূরত্ব আছে। তো তুমি 3টা দূরত্ব কি করবা, গড় করবা। হ্যাঁ, আমরা বলেই দিছে যে এই 6.3, 6.5, 6.4 তুমি গড় করবা। এখন তো প্রশ্ন, ভাইয়া কেন গড় করবো, এটাও তো জানার জন্য তোমাকে আগে সূত্রে চলে যেতে হবে। ঠিক আছে, আমি সূত্রটা দেখাবো। উত্তল লেন্সের গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত। তার মানে স্যারে বক্রতা ব্যাসার্ধ বের করতে বলছে, তার জন্য এই চিত্রটা দেখো। এখানে হচ্ছে আমাদের বেসিক চিত্রটা দেওয়া হয়েছে। এই যে তোমার সূত্র প্রমাণ টমান জানা দরকার নেই, কিন্তু তোমার সূত্রটা জানা জরুরি, খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কেউ পড়ে না। তো এখানে আমরা যে কাজটা করবো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আর সমান সমান d²/6h প্লাস h/2। এই যে এখানে যে এইচটা, এইটাই হলো আমাদের কি গড় উচ্চতা। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এখানে, সরি, ডি হচ্ছে কি আমাদের গড় উচ্চতা, এখানে ডিটা হচ্ছে কি আমাদের কি গড় উচ্চতা। তো এখন কোশ্চেন, ভাই তাহলে এইচটা কি, এখানে যে এইচটা আছে সেই এইচটা হচ্ছে এই যে ওই উচ্চতাটা, এই যে এখানে উচ্চতাটা আছে, আর এই যে এটা চিত্রটাকে দেখতে হবে। চিত্রটা হচ্ছে এরকম যে নিচে তোমার একটা প্লেট থাকে, ঠিক আছে, এই যে কাঁচ প্লেট থাকে, এবং তার উপরে এই প্লেটটা তো একটা উচ্চতা আছে, তাই না, এই যে এরকম একটা উচ্চতা তো আছে, এই প্লেটের একটা উচ্চতা আছে। এটার উপরে গিয়ে তুমি কি রাখছো, এটার উপরে গিয়ে তুমি স্ফেরোমিটারটা রাখছো। ঠিক আছে, এই স্ফেরোমিটারের যে একটা উচ্চতা আছে আর প্লেটের স্ফেরোমিটার আমি আঁকলাম না, এমনি গোল দিয়ে বুঝিয়ে দিলাম। এই দুটার ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে এইচ। ঠিক আছে, তাহলে এই দুটো ডিফারেন্সটা কেমনে বের করবা, 5.21 মাইনাস 0.25, তাহলে এইচ সমান কত হবে, 5.21 মাইনাস 0.25, যে ভ্যালুটা দাঁড়াচ্ছে তোমার 4 পয়েন্ট কত, 21 থেকে 25 বিয়োগ করবে, অ্যাকচুয়ালি এটা তো হবে না, 6 আনা লাগবে, 9 আনা লাগবে, সো 4.96 আসতেছে। সো আমাদের ডি এর মানটা হবে 4.96। সো আমরা 10 নম্বর যখন সলভ করব এভাবে লিখবো। আর হ্যাঁ, এই যে ফর্মুলাটা দেখো, d²/6h, d² ডিভাইডেড বাই 6h প্লাস h/2। তো ডি এর মানটা কত, ডি এর মানটা তোমাদেরকে মাত্রই বললাম যে ডি এর মানটা হচ্ছে গড় উচ্চতা, 3টাকে গড় করো, সহজ দিছে, মানে এই এতটুকু সহজ দিছে, বাট পুরো ক্যালকুলেশনটা অনেক সময় সাপেক্ষ। 3, 4 এবং 5 কে গড় করলে কত হয়, 4 হয়, মানে 6.4 হবে। হ্যাঁ, তোমার সেন্টিমিটার অপশন দিয়েছে, সো মিটার বানানোর দরকার, সো 6.4 লিখবা। ঠিক আছে, 6.4² ডিভাইড বাই 6 ইনটু এইচ এর মানটা কত আমি মাত্র বের করে দিচ্ছি, 4.96 প্লাস 4.96 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন হাতে করাটা বেশ সময় সাপেক্ষ, তাও আবার অপশন সব কাছে কাছে, এই তো এগুলা করলে আসলে মন মেজাজ খুবই খারাপ হয়ে যাবে তোমাদের। তো 4.96 ডিভাইড বাই যদি 2 করা হয়, ফিজিক্স আসলে সম্ভব না 25 পাওয়া, যে ক্যালকুলেশন ওয়ালা দিছে। হ্যাঁ, এটার জন্য তো সম্ভব 1.5 ঘন্টা যদি সময় দিবে তাহলে সম্ভব আর কি। 4.96 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করতে, তাহলে কত হয়, 496 কে 2 দিয়ে ভাগ করলে কত হইতো বলো তো, 200, আর এখানে 98, সো 2.98 হইতো। ঠিক আছে, এবার এখানে আসো, 6.4 কে এখন স্কোয়ার করা লাগবে। ওকে, তো কিভাবে আমরা করব দেখো, 6.4 ইন্টু 6.4 লিখবো, আর নিচে 6 ইন্টু 4.96 লিখবো। তো যত দশমিক আছে সব যদি সরায় টরা ফেলতে চাই, তাহলে আমার গুণ টুন করা লাগবে, উপরে 100 দিয়ে গুণ করো, নিচে 100 দিয়ে গুণ করো। তো 6.4 কে 10 দিয়ে গুণ করো, 6.4 কে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 64 হয়। আর এটাকে আমরা 100 দিয়ে গুণ করে ফেলছি, এখানে 100 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 6 হবে, আর এখানে 496 হবে। ঠিক আছে, প্লাস 2.98। এখন এটা একটা চ্যালেঞ্জিং এই ক্যালকুলেশনটা, তো আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করবো। একটু দেখি ফ্যান ছাড়ি, যে গরম পড়েছে। ঠিক আছে, তো আমরা
এসি ছাড়া আছে বাট লাউ হচ্ছে না, এসিতেও হয় না, এত গরম। তো আমরা হচ্ছে এখন এটা ক্যালকুলেশনে আসি, যে 2 দিয়ে এটা কাটাকাটি করার আগে 4 দিয়ে আমরা কাটাকাটি করবো। দেখো 4 এর সাথে 64 কাটাকাটি 4 16 64, এটাকে 4 দিয়ে পারবা মুখে মুখে 100, 96 4 দিয়ে ভাগ করলে 19, এই তোমার কত হবে? হ্যাঁ 19 তো হয়, তাহলে 119 দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার নিচে আসো, 64 সাথে 6 যদি তুমি কাটাকাটি করতে যাও, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 3 হয়, আর 2 দিয়ে করলে এখানে 32 হয়, ঠিক আছে। তাহলে তোমার থাকতেছে কি, আর কি কাটাকাটি যায়? 32 সাথে 16, আর তো কোনো কাটাকাটি যাচ্ছে না। সো উপরে থাকতেছে হলো গিয়ে 32 ইন্টু 16, আর নিচে থাকতেছে হলো গিয়ে 3 ইন্টু 119, ঠিক আছে। তাহলে আমরা চলো ক্যালকুলেশন করে ফেলি। 32 সাথে 16 যদি গুণ করি, সেটা হলো 12 2 হাতে থেকে 1, 18 1 19, 2 1 2, 3 1 3, তাহলে 2 1 হাতে থেকে 1, তাহলে 5 হয়, 512 আসতেছে আমার উপরে 512, নিচে 119 এর 3 গুণ করে 3 এর 27 হাতে থেকে 2, 3 আর 2 কত হয়? 5 হয়, 3 1 3 হয়, ঠিক আছে, প্লাস 2.98। এখন এই মানও আবার তোমাকে বের করা লাগবে, সব কাছাকাছি মান হওয়ার কারণে একটা ঝামেলা। তো আমরা এই মানটা কিভাবে করব? ওই যে বাচ্চাদের মতো 357 ফার্স্টে লিখবো, লেখার পর 512 লিখবো। তো বুঝতে পারতেছো, 2 দিয়ে গুণ করলে ডাবল, এটা 512 পার হয়ে যাচ্ছে, 1 দিয়ে করবো, তো 357 থাকবে। এরপর 5 হয় থাকে 1, 5 আর যোগ করলে 6 হয়, 1 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, এখানে 1 থাকে, মনে মনে একটা জিরো নামাবো, এখানে একটা পয়েন্ট দিব। তো 357 সাথে কত গুণ করলে 1550 এর কাছাকাছি হয়? 5 দিয়ে গুণ করলে বুঝতে পারো 3 5 15 তো পার হয়ে যাবে। 4 দিয়ে গুণ করি, তো 4 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কত দাঁড়ায়? 4 7 28, 28 থাকে 2, 20 আর 2 কত? 22, ঠিক আছে। হ্যাঁ, তো 22 এর 2 হাতেও থাকতেছে আবার 2, তো 12 আর 2 কত? 14, এখানে কলে 2 আসে, তারপর 1 আসে। এখন 122 তো 357 দিয়ে যাচ্ছে না, তো মনে মনে আমরা কি করব? আর কি করা দরকার আছে কিনা আদৌ? কারণ 2.98 তো আমরা আসছি, এখানে কয় ডিজিট পর্যন্ত মিলাইতে হবে? দুই ডিজিট মিলাই দিতে হয়ে যায়। দেখো এখানে 3.65 685, প্রথম ডিজিট আগে মিলাইতে হবে। তো আমরা যদি প্রথম ডিজিট মিলাই তাইলেই তো হয় আপাতত। এই যে 1.4 দিয়ে যদি আমরা করি, দেখো তো কত হয়। প্রথম ডিজিট আগে মিলাবো, তো এখানে মনে জিরো ধরে নিলাম, মনে জিরো ধরে নিলাম, 8 9 4 3 থেকে 1, তাহলে তোমার 4.38 এর মতো আসে। এটা নিকটতমটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে 4.38 এটা নিকটতম তো হচ্ছে না। আচ্ছা, তার মানে এখানে ক্যালকুলেশনে হচ্ছে হয়তো আমি এখানে একটু ঝামেলা করছি। তো 4.3 এর আশেপাশে কিন্তু নাই, ঠিক আছে, 4.3 এর আশেপাশে নাই। তো আমরা এইখানে হয়তো ভ্যালুটা আরো কম হবে। তো আমাদের এখন যে কাজটা করা লাগবে, এখানে ভ্যালুটা হচ্ছে কমায় নিতে হবে, ঠিক আছে। তো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখানে ক্যালকুলেশনের যেই জিনিসটা ছিল যে সবকিছু ঠিক আছে, এখানে হচ্ছে তোমার 4.96 কে যখন আমরা দুইটা ভাগ করতেছি, সেটা আসলে 2.493, ঠিক আছে। তো যখন তুমি 2.49 দিয়ে ক্যালকুলেশন করবা, দেখবা সঠিক উত্তরটা পেয়ে গেছো। সো আমি তোমাদের একটা আলটিমেটলি লাস্টে বলে দিব যে কয়টা ক্যালকুলেশন অনেক ঝামেলা ছিল এবং স্টুডেন্টরা কত পেলেই মানে এনাফ, মোর দেন এনাফ, তোমাদেরকে বলে দিব। হ্যাঁ, কোন কোন অবজেক্টিভ গুলো ঝামেলা ছিল, অঙ্ক পারো বাট ক্যালকুলেশন করতে গেলে সমস্যা হবে। তো এখানে যোগটা করে ফেলো, 2 এর 3 যোগ করলে 3 হয়, 2 এর 1 যোগ করলে 3 হয়, 40 আর 29 কত হয়? প্রায় তোমার 69 হয়। তো 3.69 একটু আনসার না, আমরা নিকটতম না। এখন 3.69 এর নিকটতম তুমি কাকে দিচ্ছ? এখানে খেয়াল করে দেখো, তুমি 3.69 নিকটতম, 3.68 আছে, 65 আছে। তো এখানে সমস্যা হয়ে গেছে এই জায়গাটা, 68 65 সবাই নিকটতম হয়ে গেছে। এখানে একটা বিপদ, তুমি যখন 69 বের করতেছো, তখন তোমার একটা কনফিউশন তৈরি হবে, ভাইয়া 68 49 69 কাছাকাছি, চেয়েছো তো 58 কাছাকাছি। তো এইখানে একটা বিপদ। এই বিপদ থেকে আসলে আমরা কেন বিপদটা ঘটছে? বিপদটা ঘটার রিজনটা হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা অ্যাপ্রক্সিমেশন করছিলাম বা আমাদের ক্যালকুলেশন কোনো একটা ভুল হয়েছে। তো এই জন্য এগুলো অ্যাটেম্প করাটাই ঝামেলাদায়ক, এগুলো স্কিপ করা উচিত। তোমার হচ্ছে পরীক্ষা হলে সব প্রশ্ন পালাতে কোনো প্রয়োজন নেই, সকল প্রশ্ন স্কিপ করে আসবে, তোমরা অঙ্ক পারবা, কিন্তু এটা ক্যালকুলেশন গুলো এই যে আমারই ঝামেলা হয়েছে, তোমাদের তো আরো ঝামেলা হবে, ঠিক আছে। তো এই হলো ঘটনা। এবারে জিএসটি আমি যেটা বলছি, আগেও বলছি আবারও বলছি, ফিজিক্সে মান অনেক কমে যাবে শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য। এই যে অঙ্ক পারো, দেখো তুমি থিওরি জানো, ভ্যালু জানো, তোমরা এটা ক্যালকুলেটর বসাও। তোমরা যদি এখন একটা কাজ করো, যে আমি তো এগুলো অ্যাটেম্প করছি, তোমরাও তো অ্যাটেম্প করবা, তোমরা যদি এখন একটা ক্যালকুলেটরে বসাও, তো কিন্তু মিলবে, ঠিক আছে। তো কিন্তু মিলবে, জাস্ট তোমাদেরকে আমি প্রুফ দেখালাম যে আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় তোমরা দেখবা এটা বলে দেওয়া আছে যে ক্যালকুলেটর লাগবে। তো আমি তাও তোমাদেরকে অ্যাপ্রোচগুলো দেখা দিয়েছিলাম, তোমরা চাইলে ফাইন্ড আউট করতে পারো যে হোয়ার ওয়াজ দ্য এরর। হ্যাঁ, তোমরা যদি ক্যালকুলেশন করো, এটা 3.866 আসবে, ঠিক আছে। এই ক্যালকুলেশন ইজি না, এটা নট ইজি।
স্যাররা এখন প্রশ্ন করছে যে মনে হয়েছে ভাবছে যে তোমাদের ক্যালকুলেটর আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন কিছু করার নাই, আমরা আমাদের হচ্ছে পরীক্ষা কে কি প্রশ্ন করে সেটার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে পারি না, ঠিক আছে। যেভাবে আছে সেভাবে আমাদের চলে যেতে হবে এরকম। আচ্ছা, পরের কোশ্চেন, একটা সিলিকন ট্রানজিস্টর ইনপুট রোধ হচ্ছে 150 ওহম, পিট প্রবাহটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে খেয়াল করো আমাদের একটা ওহম দেওয়া, টাইপ মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার দেওয়া, তো এগুলো একটু ঝামেলা করতে পারে, একগুলো একটু সাবধান থাকবা। তো আমরা এই আগে বেসিক থিওরি জানার চেষ্টা করি। হ্যাঁ, এমন নাম্বারটা বেসিক থিওরি। বেসিক থিওরিটা হচ্ছে যখন তোমাকে অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ লাভ বলতে বলবে, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন, এটা ফর্মুলাটা হচ্ছে বিটা ইনটু আর আউটপুট ডিভাইডেড বাই আর ইনপুট। এরকম ম্যাথ তোমরা একটু কম করছো, ঠিক আছে, কিন্তু এটা বইয়ের সূত্র, এটা তোমরা বলতে পারবে না যে আউট অফ সিলেবাস। বিটার মানটা কত? বিটার মান স্যারে কিন্তু দিয়ে দিছে নাকি, দেখো তো একটু ভালো মতো চিন্তা করে, তো দেয়নি। তাহলে বিটার মান তো বের করে নিতে পারি আমরা, তাই না? বিটার সমান কত হচ্ছে আইসি ভাগ আইপি, তাহলে লিখে ফেলি আইসি ভাগ আইপি। আর আর আউট আর ইনপুট সরাসরি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আউটপুটের মান কত? আউটপুট এটা হচ্ছে ইনপুট হচ্ছে 150, তার নিচে 150, এবং আউটপুট হচ্ছে 5 কিলো। 5 কিলো মানে কি? 5000। এবার আইসি ভাগ আইবি এর মানও আমরা জানি। আইসি মানে কি? কালেক্টরের কারেন্টটা হচ্ছে যে তোমার 2.5 মিলি অ্যাম্পিয়ার। একই রকম একক রাখার চেষ্টা করবা, ঠিক আছে। কালেক্টর 2.5 মিলি, আমি উপরে যদি মিলি রাখি, আইবি কেও কিসে কনভার্ট করতে হবে? মিলিতে কনভার্ট করতে হবে। অথবা নিচেরটা যদি আমি মাইক্রো রাখি, উপরেটাকেও মাইক্রো বানাইতে হবে। মানে একটা সেম এককে তুমি বানানোর চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, তো মাইক্রোটাকে যদি আমরা রাখি, যদি চিন্তা করো মাইক্রো হচ্ছে কত? 50 মাইক্রো। পিট প্রবাহ মানে কি? আইবি। তো আইবি মানে যদি তুমি 50 মাইক্রো রাখো, আপাতত লিখি আইবি মানে যদি 50 মাইক্রো রাখো, এখানে ক্যালকুলেশন করে ফেলি, শূন্য শূন্য কাটাকাটি করলে এখানে উপরে 5টা হয়, 15 হয়। হ্যাঁ, তো মাইক্রোর সাথে মিলির সম্পর্কটা কি? মিলিটা হচ্ছে 1000 গুণ বড়। সো আমরা যে কাজটা করবো, এটাকে 1000 গুণ করে দিব। সো 2500, উপরে থাকতেছে 2500, নিচে থাকবে 50, দুইটাই মাইক্রো মাইক্রো হয়ে গেছে, কাটাকাটি। হ্যাঁ, এখানে কত? 500 আর এখানে কত? 15, কাটাকাটি করলে এখানে 10 হয়, ঠিক আছে। আবার কত দেখেন কাটাকাটি করবো বলতো? 5 দিয়ে কাটাকাটি করি, 3 হয়, এখানে 2 হয়। 3 এর সাথে 2500 এখন কাটাকাটি, 25 সাথে 2 গুণ করলে কত? 5000 হয়। 5000 কে 3 দিয়ে ভাগ করতে পারো, সহজ। 5 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1.67 হয়। হ্যাঁ, তাহলে 1.67 ইন্টু 1000 তো 10⁻³ বা এটাকে আমরা উত্তর তাহলে কত বলতে পারি? আমরা উত্তর বলতে পারবো 1667, এটা বলতে, ঠিক আছে। উত্তর দেখো তো অপশনে আছে নাকি? 1667। পরের প্রশ্ন, একটি স্প্রিং এর এক প্রান্ত এম ধরে একটি বস্তু ঝুলালে এটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি এরপর একটু টেনে ছেড়ে দিলে পর্যায়ক্রম কত? মানে এম এর আসলে কোনো কাজ নাই, এখানে কাজ হলো 8 সেন্টিমিটারের কাজ। তো এইটাও একটা প্রশ্ন, এটা তোমার ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর লাগবে। তোমাদের আগে বলতে আবারও আছে, একবারই বলে দিই তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসলে ক্যালকুলেটর লাগবে, এরকম একটা ছিল। আর করে দিই, যেমন হচ্ছে লাল, যেগুলো লাল করে দিব সেগুলো, এটা ক্যালকুলেটর লাগবেই তা, ঠিক আছে। এটা ক্যালকুলেটর লাগবেই তারা, এইটা 10 নাম্বারটা ক্যালকুলেটর লাগবে, তারপর 12 নাম্বারটা ক্যালকুলেটর লাগবে। তারপর আমি একটা ট্রিক শিখাই দিব, 12 নাম্বারটা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় সেটা ট্রিকটা শিখাই দিব, ঠিক আছে। এটা তো লাগে। আমরা যদি নিউ একটা পেজ ওপেন করি, ওকে, আমার যে অপশনটা মানে আসতেছিল না, যে এইটা, এটা এখন আসছে। যাই হোক, আমরা এখন যদি এটা সলভ করতে যাই, দেখো আমাদের লাগবেটা কি? আমাদের শুধুমাত্র 8 সেন্টিমিটার প্রসারিত হয়। এই কতটুকু প্রসারিত হয় সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। কি দ্বারা প্রকাশ করি? ই। তাহলে ভাইয়া ফর্মুলাটা কি? হ্যাঁ, পর্যায়কাল, এটা ফর্মুলা কি? পর্যায়কালের ফর্মুলাটা যদি আমি তোমাদের লিখে দেখাই, পর্যায়কালের বেসিক ফর্মুলাটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ই ইকুয়াল টু 2 √/e/g, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এর মানটা আমরা জানি 8 সেন্টিমিটার, তাহলে 2 যদি দেখি 8 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা 0.08 লিখবো, 0.9.8। বিলিভ করো এটা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না, বেশ টাফ। হ্যাঁ, সো এটাও ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর লাগবেই, ওই ক্যাটাগরি আন্ডারে পড়ে গেল। সো এটা কোনো প্যারা লাভ নেই, এটা ছেড়ে আসতে হবে। বাট তোমাদেরকে চেষ্টা করবো একটু ঠিক খাটাই করতে। 56, 57, 65, 75, এই 56, 57 একত্রিত দিয়ে একটা ব্যাডল করছে। ঠিকটা কি? এটা হচ্ছে আগে পয়েন্ট গুলো সরাই ফেলো। পয়েন্ট গুলো যদি সরাই ফেলি কি দাঁড়ায়? 2 পাই ইন্টু উপরে 8 থাকে, 100 দিয়ে গুণ করো, উপর নিচে, নিচে 980, ঠিক আছে। এবার হচ্ছে তুমি 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 4 হয়, আর নিচে কত হয়? 2 দিয়ে কাটাকাটি করলে, বা 4 দিয়ে কাটাকাটি করো, ঠিক আছে। তুমি হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করো, উপরে 4 দিয়ে কাটাকাটি করলে উপরে কত হয়? উপরে হবে 2, ঠিক আছে। আর নিচে কত হবে দেখো তো? 4 দিয়ে কাটাকাটি করলে তোমার 4, 980, 4 × 2 = 8, 1 থেকে 8 থাকে, তারপর 4 4 16, তো 2 থাকে, 5 হয়, তো 245,
45, ঠিক আছে? মানে উপরে 2 নিচে 245, এটা ক্যালকুলেশন আসলে সম্পর্কে করা সম্ভবই না। তো তুমি এখন এই কেসটাতে কি করবা? এই কেসটাতে হচ্ছে তুমি দেখো 2 কে আবার 245 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 কে যদি তুমি 245 কাটাকাটি করতে যাও সেটা কিভাবে করবা? তুমি 245 কে তুমি চাইলে 244 অথবা তুমি হচ্ছে 246 নিতে পারো, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা তুমি হচ্ছে ধরবা। তো এটার জন্য আসলে খুব একটা চেঞ্জ হবে না, তুমি 45 ধরো বা 44 ধরো। তো ধরো আমি 44 ধরলাম, ঠিক আছে? 44 ধরলে 2 এর সাথে 244 তুমি কাটাকাটি করতে পারবা না? পারবা। কত হবে? 122 হবে। তার মানে 2 ইন্টু 3.1416 ইন্টু 1 কে রুট করবা উপরে আর 122 কে রুট করবা। এখানে একটা ঝামেলা, 122 কে কেমনে রুট করে ভাই? আমাদের তো রুট করা সম্ভব না। তুমি একটা কাজ করো, 11 কে তুমি স্কয়ার করো, 11 কে স্কয়ার করলে কত হয়? 121 হয়। দেখো পুরো মিলে গেছে, পুরো মিলে গেছে। 122 রুট করলে কত? 11.0 সামথিং কিছু একটা আসবে। সো আমি এটা লিখে ফেলি, তাহলে 2 এর সাথে 3.1416 একবার গুণ করবা, ঠিক আছে? তাহলে গুণ করে ফেলি, 3 গুণ 6, 2 4 গুণ 8, 2 2 3 গুণ 6, তো 6.28326 আসে। নিচে হচ্ছে রুট অফ 122 করলে কত জানি হয়? এই যে 11 আসে, ঠিক আছে? তো 6.2826 ডিভাইড বাই 11, এই মানটা এখন আমাদের দেখতে হবে কোন জায়গাটা অপশনে আছে। হ্যাঁ, 0.57 হয় নাকি 0.56 হয়। এটার জন্য কি করবা? ওই যে আবার বাচ্চাদের মতো এখানে 11 দাও, এখানে করে 6.2826 দাও। তো হয়তো 11 হচ্ছে ছোট, একটা 0 পয়েন্ট আসবে। হ্যাঁ, তো 0 পয়েন্ট না আসলে কোনো সমস্যা নেই, তুমি এখানে দুইটা নিচে নামাই দিবা, ঠিক আছে? তাহলে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তুমি জাস্ট 62 সাথে 11 একটা ক্যালকুলেশন এই, হ্যাঁ, মানে ফার্স্টে 0 দিচ্ছে, 0 দিলে তোমার 6 থাকতেছে, পরে 2 নেমে যাবে। তো 11 সাথে যখন তুমি গুণ করবা, 5 11 করলে কত হয়? 55 হয়। হ্যাঁ, তো এখানে আবার 7 নামে, এখানে 8 নামে। এবার তুমি কত দিবা? 8 পরের অপশনটাই তো মেইন, তোমার 0.5 তো অপশন কতেও আছে, কতেও আছে। এখন কি 6 দিবা নাকি 7 দিবা? তো দেখো তো 7 দিলে কত হয়, 6 দিলে কত হয়? তো তুমি যখন 7 দিচ্ছ তখন কত হয়? 7 একে 7, 7 7 পুরো মিলে গেছে, পুরো মিলে গেছে, 7 পুরো মিলে গেছে। তুমি যদি 6 দাও, মিলবে? মিলবে না, কারণ আরো কম হয়ে যায়। So, আমাদের আগানোর কোনো দরকার নেই, 7ই মিলে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা তাহলে এটা টিকের মাধ্যমে এটা সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো মানে একবারে না ছেড়ে এসে এইটা আনসার করা যায়, বাট এটা ইনস্ট্যান্ট পরীক্ষাটা আসবে না। এখন তো আমি রিল্যাক্সে ঠান্ডা মাথায় বলতেছি, বাট তোমাদের কি পরীক্ষা দেয় হয়তো সদের মাথায় আসবে, আসবে না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের গেল। পরের প্রশ্ন, যে 250 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে পড়ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? অগ্রাহ্য করলে বলতে বুঝতেছে যে কোনো ধরনের এক্সটার্নাল কোনো শক্তি নষ্ট হয়। পানির বেগ চাইছে, উচ্চতা দিচ্ছে। মনে রাখো, উচ্চতা দেওয়া থাকলে আর বেগ যদি চায় ডিরেক্ট হবে না, বেগের উল্টো বা ঠিক বলতে পারবো ভাইটা কেমনে পাইছে? ওই যে গতি শক্তি সমস্যা, বিয় শক্তি এম দিয়ে সমস্যা না পুলিশ দুই পাশ থেকে এম কাটাকাটি, তাহলে বি সমান বি স্কয়ার সমান সমান 2gh আসে এখান থেকে। আর 2 ইন্টু 9.8, এটা ক্যালকুলেশনটা আবার একটু করা যায়, সুন্দর আছে। 250, তুমি এটা ক্যালকুলেশন করতে অনেকে দেখে ভয় পেয়ে যাবে, বাট এটা ভয় কিছু না, আমি করে দিচ্ছি। 2 এর সাথে 250 গুণ করো, সহজটাই করো, 500 হয়। 500 ইন্টু 9.8, এখানে একটা সহজ একটা কাজ করো, 500 কে তুমি রুট না কইরা 500 এর মধ্যে কি আছে? 5 আছে না, 100 আছে না, 100 আলাদা করে রাখো। 100 গুণন যে 5টা আছে, 5 এর সাথে 9.8 গুণ করো, তুমি মুখস্থ 5 এর সাথে 9.8 গুণ করলে 49 হয়। 49 রুট করলে 7 হয়, 100 কে রুট করলে 10 হয়, বুঝতে হবে? 70। এটা পারার মতো, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। আমার যেগুলো নিয়ে অবজেকশন আছে আমি সেগুলো গুলো করে দিচ্ছি। তারপর 14 নাম্বারটা, এইটা আবার সুন্দর একটা কোশ্চেন করছে, যে ডান পাশে বর্তমানে এক্স ওয়াই জেড এর কোন মানগুলোর জন্য আর এর পাল্টি জ্বলবে। এখন দেখো সবসময় কোনটা চিন্তা করবা, লাস্টের থেকে আসবে। আর এর মান জ্বলবে মানে কি? এই মানটা 1, কোনো কিছু জ্বলা মানে 1। তাহলে আর এর মান কখন 1 হবে? একটা এন্ড গেটের, এটা কি এন্ড গেট, এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট কখন 1 হয়? যখন তোমার ইনপুট দুটোই 1। তার মানে এই দাগটাও 1 হইতে হবে, এইটাও তোমার 1। এই দাগটা আবার 1 মানে কি? এইটাও তো একটা এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট কখন 1 হয়? যখন তোমার ইনপুট দুটোই 1 হয়। এটা 1, এটা 1, সো এক্স এর মানও 1 হবে, ওয়াই এর মানও 1 হবে। আর অঙ্ক করার দরকার নাই, তুমি অপশন চেক করো, এক্স এর মানও 1 আছে, ওয়াই এর মানও 1 আছে, একটাই অপশন, সেটা হচ্ছে লাস্টের অপশন, ঠিক আছে? সো এটা এখন চিন্তা রাখার কোশ্চেন ছিল, উত্তরটা হবে 1,1,0। এই ভেক্টর এত, বি ভেক্টর এত হলে অবিলম্ব কত? তো এটাও সহজ আছে, যে তোমার অবিলম্ব যদি বের করতে বলে, অবিলম্ব যদি তোমাকে বের করতে বলে, সেটা কিভাবে করে? জাস্ট ক্রস গুণফল করতে হবে, ঠিক আছে? দুটা ভেক্টরের অবিলম্ব হচ্ছে তাদের ক্রস গুণফলে যে বের করতে হবে, তোমরা সবাই জানো ক্রস গুণফল করলে এটা সব অবিলম্ব। তাহলে চলো আমরা ক্রস গুণফল করি। a ক্রস b সমান i j k, কত থাকে? 3 1 2 2 মাইনাস 2 4, ঠিক আছে? 3 1 2 2 মাইনাস 2 4, কোনাকুনি যদি গুণ করি 4 প্লাস 4 মাইনাস j যদি দেই, এটা 12 মাইনাস 4
প্লাস কে যদি দেই -6 -2, এখানে তোমার আসবে কি 4 4 যোগ করলে 8 হয়, সো এইটাই। তারপর -8 জে, তারপর কত -8, এটা একটা অঙ্ক ছিল, তাড়াতাড়ি করা যায়, বাকি সবগুলো যা প্রশ্ন দিছে। 16 নাম্বারটা, একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টা আবর্তন করে, তো এটা টি এর মান, এর ব্যাস দিয়ে দিছে, এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, ব্যাসার্ধ পাবো 7 × 10⁴, 10⁴ কেজি ভর বিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে অবযানের ওজন কত হ্রাস পাবে। দেখো ওজন কতটুকু হ্রাস পাবে সেটা ডিপেন্ড করে তার বলের উপর, কতটুকু বল কাজ করতেছে। ফর্মুলা হচ্ছে F = mω²r। তো ওমেগা সমান সমান আবার কি, ওমেগা সমান সমান 2π/t। এখন আমাদের সব মান দেওয়া আছে, বাট বিপদ হলো এটা কেমনি ক্যালকুলেট ছাড়া করবো ভাই, এটা আদৌ সম্ভব? দেখো এম এর মানটা কত, এম এর মানটা দিয়ে দিছি হচ্ছে কত, 10⁴ কেজি, 10⁴ 2π, নিচে আবার টি, টি এর মানটা তো ভয়াবহ 10 ঘন্টা, 10 ইনটু, এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে, 1 ঘন্টা 3600 সেকেন্ড, এটাকে আবার স্কোয়ার করতে হবে, এটাকে আবার আর এর সাথে গুণ করতে হবে। আমার হাসি আসতেছে লিটারেলি, আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি ভাই, বিশ্বাস করো। এদিকে 2 ভাগ করতে 7 ভাই, বিশ্বাস করে কিভাবে জিএসটি কোশ্চেন হয়। ইঞ্জিনিয়ারিং কোন একটা ভার্সিটিতে আসছে, স্যারে উঠাই দিচ্ছে। এটা কেমনে ইঞ্জিনিয়ার, এটা কেমনে ক্যালকুলেটর ছাড়া একটা প্রশ্ন হয় আমাকে বল, এটা ক্যালকুলেটর অবশ্যই লাগবে। ক্যালকুলেটর দিয়ে করলেও এটা উত্তর মিলে না, যদি তোমরা অপশনে ক্যালকুলেটর বসাও, আমি হচ্ছে এখন ক্যালকুলেটর নিচ্ছি, আমি হাতে ক্যালকুলেটর নিচ্ছি, নিয়ে তোমরা এটা বসাও, দেখবা অপশনের সাথে মিলে না, ঠিক আছে। তাহলে 2π / 10 ইনটু 3600 হোল স্কয়ার ইনটু 7 ইনটু 7 টু দ্য পাওয়ার 4, আমার 21.32 আসে। তোমার এটা অপশনে কি আছে কোথাও 21.32? কোনো অপশন নেই। সো এটা কিন্তু তোমাদের বোনাস মার্ক দেওয়া উচিত, ঠিক আছে। সো 21.32 এটা উত্তর নাই, আমরা কি লিখতে পারি, উত্তর। ওকে, সো এটা আশা করি তোমরা সবাই বোনাস মার্ক পেয়ে যাবা। তারপরে প্রশ্ন 7 নম্বর ধ্বংসত ব্যতিচারের জন্য, এটা মুখস্থ তোমরা যে আমরা একটা প্রশ্ন পাইছি যেটা দেখার সাথে উত্তর করা যায়, সেটা হচ্ছে 2n + 1 × λ/2, এই প্রশ্নটা। তো পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, যে প্রতি সেকেন্ডে 10 লিটার, প্রতি সেকেন্ডে 10 লিটার, সো আমরা কিন্তু টি এর মান জানি, টি এর মান হচ্ছে 1 লিটার বলেছে। সো আমাদের পানির ক্ষেত্রে এম এর মান লিটার আর হচ্ছে কেজি কিন্তু সেম। 10 মিটার উঁচুতে, সো এইচ এর মান হচ্ছে 10, কি পরিমাণ ক্ষমতার পাম্প দরকার। তো তার মানে স্যারের কিসের মান যাচ্ছে, পি এর মান যাচ্ছে। তো পি এর ফর্মুলা কি, mg/t। তো তুমি কিন্তু সব ভ্যালুই জানো, ঠিক আছে, তোমার সব ভ্যালুই জানা আছে। এম এর মান হচ্ছে তোমার হচ্ছে 10, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 1। তাহলে 10 10 100, 9 এর সাথে কিন্তু 980, একটু সাবধান থাকবা, এটা কিন্তু আসলে ক্ষমতা বলছে, সো ওয়াট হবে, 980 ওয়াট হবে। 200 গ্রাম ভরের একটা বস্তু 20 মিটার উপর থেকে ফেলে দিলে গতিশক্তি কত হবে, গতিশক্তি সম্পর্কে সবাই জানি, হাফ এম স্কয়ার, তাই না। এখন সব মান কি তোমার জানা আছে, জানা নাই, কেন, এম এর মান জানা থাকলে ভি এর মান জানা। তো আমরা জানি যে সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি আর সর্বোচ্চ বিন্দুতে বিশক্তি একই কথা, তো এটাকে আমরা এমজিএইচও বলতে পারি। এম এর মান দিয়ে দিছে 200 গ্রাম, 0.2, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20। তো ক্যালকুলেশন করবে একটু স্মার্টলি, কোনটার সাথে কোনটা গুণ করলে তাড়াতাড়ি হয়, কোন 20 এর সাথে 0.2 গুণ করলে তাড়াতাড়ি হবে, যেমন তোমার হচ্ছে 4 হবে আর কি, হ্যাঁ, 2 × 4 তো ওইভাবে। 4 এর 9.8 এর মান বুঝতে পারতেছো, আর 4 এটা 25 থেকে 3, 36 আর 3 এর কত, 39, উত্তরটা হবে 39.2। হ্যাঁ, একটি বাড়ি, এটা তোমরা কমন করছে 20 নাম্বারটা, একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, 40 ভোল্টের কয়টি বাতি আসলে জানানো যাবে। আমরা সবাই জানি যে পি ইকুয়াল টু কত ভাই, আমাদের যদি টোটাল পাওয়ার বের করতে চাই, পি টোটালের মান হচ্ছে 220 × 10, বা এটাকে আমরা 2200 বলতে পারি। এখন এক একটা বাল্ব যদি 40 ওয়াটের হয়, তাহলে এই টোটাল পাওয়ার দিয়ে তুমি কয়টা বাল্ব জ্বালাতে পারবা, n = পি টোটাল ডিভাইডেড বাই পি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এত সূত্র লাগে না, হিসেবে চিন্তা করো না, এমনি নর্মালি চিন্তা করো যে তোমার কাছে টোটাল 100 টাকা আছে, এক একটা চিপস 10 টাকা, তোমার কয়টা চিপস খেতে পারবে, 100 ভাগ 10 এরকম, তাহলে 2200 ডিভাইডেড বাই 40। এখন 0 0 কেটে দাও, 4 কে এমনি করা যায়, তোমার 50 আর এখানে 4 54 আসে, তাই না, না 5 হবে আর কি, ঠিক আছে। 220 কে 4 দিয়ে কিভাবে করো, 200 কে 4 দিয়ে ভাগ করলে 50 হয়, আর 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 55 আসে। তো এই একটা অঙ্ক, এটা তোমরা পুরোপুরি পারবা। বিন্দুতে পথ পার্থক্য চাইছে, দশা পার্থক্য যদি দেয়া যায়, পথ পার্থক্য বের করার ফর্মুলা আমরা জানি, দশা পার্থক্য সমান 2π / λ * পথ পার্থক্য। তো লিখে ফেলি, দশা পার্থক্য সমান 2π / λ * পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য x সমান কত হবে, 2π / λ, দুই পাশে গেলে উল্টা যাবে, তাই না। তাহলে আমরা ডেল্টার মান কিন্তু জানি, পাই বাই 2,
ঠিক আছে। আর এখানে 2 পাবে ল্যামডা উল্টা যাবে, ল্যামডা বাই 2 পাই হবে, পাই পে কেটে দাও। সো আনসারটা আসবে ল্যামডা বাই 4। সো দা কারেক্ট আনসার ইজ ল্যামডা ডিভাইডেড বাই 4। এটা উত্তরটা কত হবে? ল্যামডা ডিভাইডেড বাই 4। আমরা আস্তে আস্তে ক্লাসের শেষের দিকে চলে আসছি। একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে মন নিচ্ছে, তাকে উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণে ফেলে থাকতে হবে। দেখো 22 নম্বর প্রশ্নটা সূত্র সবাই পারে, কিন্তু অঙ্ক ক্যালকুলেশন দিকে একটা ঝামেলা। হ্যাঁ, স্কয়ার বাই আর জি। তো ভি এর মানটা কত? ভি এর মান দিচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই মানটা আসলে করাটা ইজি না। এটাকে তোমাকে ভি মান আগে মিটার পার্সেন্ট বানায় নিতে হবে। 24 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, 0 0 যদি কেটে দিই, হ্যাঁ, তাও 12 দিয়ে কাটাকাটি করলে 3 হয়, 2 হয়, উপরে 20 নিচে 3। ঠিক আছে, তার মানে উপরে 20 নিচে 3, এই পুরো জিনিসটা কিন্তু স্কয়ার হবে। আবার নিচে আবার আর জি, আর এর মান হচ্ছে তোমার 30, জি এর মান হচ্ছে 9.8। সেটা ক্যালকুলেশন ইজি না। এটাকে আমরা 400 লিখতে পারি, নিচে এটাকে আমরা 3 কে স্কয়ার করলে 9 হয়, 30 এর সাথে 9.8 গুণ করব। ঠিক আছে, এখন এখন হচ্ছে তোমার অপশনগুলো দূরে দূরে আছে। সো তুমি যে 9.8 কে তুমি চাইলে 10 ধরতে পারো। সো 10 এর সাথে 30 গুণ করে 300 হয়। ঠিক আছে, তো 0 0 কাটা, হ্যাঁ, তার উপরে 4 থাকে, নিচে 27 থাকে, তার উপরে 4, নিচে 27। এই ক্যালকুলেশনটা করাটা কঠিন হবে না। এটা আমরা বাচ্চাদের মতো করে করব, যে 27 দিব, তারপর কত 4 দিব। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে না, এই মানটা ছোট, এই মানটা বড়, সো দশমিক নিয়ে আসতে হবে। তাহলে এখানে মনে মনে কি হয়ে যাবে, এখানে শূন্য থাকবে শূন্য, মনে মনে একটা এই সরি 4, মনে মনে একটা 0 এসে পড়বে। ঠিক আছে, তো 27 থেকে 27 এটা আমরা লিখে ফেললাম, 27 থেকে 27। আমাদের বাকি থাকবে 3 বাকি থেকে আবার একটা 0 নিয়ে আসতো, আবার 27 থেকে, তাহলে এখানে আমাদের কত থাকে? এখানে 1 থাকে। ঠিক আছে, 27 কত দিয়ে গুণ করলে 31 এর কাছাকাছি, 4 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করলেও কাছাকাছি হয়। 5 দিয়ে গুণ করলে তোমার কত হয়? 5 দিয়ে গুণ করলে 5 টাকা 5 টাকা কত হয়? 3, 5 গুণ 10, 3 13, মানে প্রায় কাছাকাছি গেছে। ঠিক আছে, 100 মানে 0.15 না 0.149 পর্যন্ত যাবে, এটা কাছাকাছি। সো আমরা 0.15 এর নিকটতম বলতে পারি। ঠিক আছে, এখন এটার 0.15 এর একবারে নিকটতম আর অন্য কেউ নাই, সো 0.15 ই আছে। তাহলে উত্তরটা কি হবে? tan ইনভার্স 0.15। কোনটি মৌলিক এককের পরিমাপ? আমরা মৌলিক একক সবাই জানি, ভর, সময়, তাপমাত্রা মৌলিক একক, ভরবেগ কিন্তু মৌলিক একক নয়। একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুবুদবুদ পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। বায়ুর চাপ যদি এত হয় তবে বায়ুর গভীরতা কত? এটা অ্যাকচুয়ালি জয়গুলির থেকে আমি জাস্ট প্রশ্নটা নিচ্ছি, কারণ হচ্ছে অরিজিনাল প্রশ্ন থেকে এত ঘিজিগিজি করে তোমাদের প্রশ্ন দেখছিল, এগুলো আসলে ছবি তুলে ক্লাস সম্ভব না। জয়গুলিতে আলাদাভাবে ওরা টাইপ করছে, দেখতে সুন্দর, দ্যাটস হয়ে নিছি। জয়গুলিতে গুরুত্ব দিচ্ছে। এটার উত্তর 10.2 হবে না, এটা উত্তর হবে 10.3। তোমরা অনেক দেদার্স এটা গুরুত্ব দিচ্ছে, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন গুরুত্ব দিচ্ছে। যদি প্রশ্নে বায়ুর চাপ 1 × 10⁵ বলে, তাই উত্তর হতো 10.2। এখানে 1.8 বলে না, 1.01 বলছে, এটা একটা ঝামেলা। তো এখানে অনেক স্টুডেন্ট ভুল করে আসছো। ইভেন আমি সলভ ক্লাসে আমি সলভ দিছি তোমাদেরকে ব্যবসা টেস্ট থেকে, অনেকে বলতো ভাইয়া আপনি গুরুত্ব দিচ্ছেন 10.2 দিচ্ছেন, 10.3 দিচ্ছেন, 10.2 হবে। তোমরা নিজেরাই উল্টো ভুল বলতেছো যারা এটা বলছে। আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আমরা সবাই ফর্মুলা জানি, P1 বিয়োগ কত, P2 কি, তাই না? আচ্ছা, এখন আমরা একটা যদি রদ আঁকি, তো রদের তলদেশকে যদি আমি 1 নাম দিই, তো এখানে যে চাপ সেটা P1, আয়তন P1, আর এখানে চাপ P2, আয়তন V2। যখন উপরে চলে যাচ্ছে তোমার আয়তনটা কত গুণ হচ্ছে? আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আমরা এটা বলতে পারি V2 সমান সমান 2 × V1। ঠিক আছে, 2 × V1। তাহলে আমরা লিখে ফেলি, V2 এর জায়গায় কত লিখবো? 2 × V1 লিখবো। ওকে, এবার P1টা কি? তলদেশের চাপটা কি? তলদেশে হচ্ছে দুইটা চাপ পড়তেছে, একটা হচ্ছে পানির চাপ পড়তেছে, আর একটা হচ্ছে বায়ুর চাপ পড়তেছে। তো পানির চাপ প্লাস বায়ুর চাপ, তো পানির চাপ হচ্ছে গিয়ে তোমার H রো জি, আর বায়ুর চাপ P2, P2 প্লাস H রো জি দাঁড়াচ্ছে, তাই না? আর এখানে পাশে কিন্তু V1টা গুণ আকারে, পাশে V1টা গুণ আকারে, এই V1 এই V1টা কেটে দাও, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? যে 2P2 সমান সমান P2 প্লাস H রো জি। তার মানে শুধু P2 সমান সমান কত দাঁড়াচ্ছে? H রো জি দাঁড়াচ্ছে। H সমান সমান কত দাঁড়াবে? P2, হ্যাঁ, P2 ডিভাইডেড বাই তোমার রো জি দাঁড়াচ্ছে। এখন মানগুলো আমরা বসাবো। ওইটা তোমরা একটা ভুল করছো, যে তোমরা শর্টকাট কিন্তু আছে, যে 10.2 দিয়ে 10.2 ইন্টু n-1, এটা একটা শর্টকাট ছিল। ওটা এখানে অ্যাপ্লাই হবে না। কেন হবে না? ওটা তখনই অ্যাপ্লাই হয় যখন তোমার চাপটা 1 × 10⁵ যাই হোক, আমরা এখন এটা কি করবো? আমরা ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালু যদি বসাই, এটা 1.01 × 10⁵। তোমরা সিগনিফিকেন্সটা বুঝতেছো না, এটা পাওয়ারে 5। এই 1 এর দাম আছে, এই 1 এর তোমরা দাম দিতে হবে ভাই। 5 মানে বুঝো, এই 1টার পাওয়ার হলো প্রায় তোমার 3। সো বাদ দিতে পারবা না। রো এর মানে 1000 ঠিক আছে, জি এর মানে 9.8, এটাও ঠিক আছে, বসাই দিব। উপরে তোমার থাকতেছে কত? উপরে থাকতেছে হলো গিয়ে 5 মানে এটা আসলে বসাই 0 0 0, দেখো তো 1 2 3 4 5 নিচে। আর নিচে কত হবে? 9 8, একটা দুইটা, এটা।
তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, বাচ্চাদের মতো আবার ক্যালকুলেট করো। তাহলে 98 আর কত ক্যালকুলেট করবা 1010, তাই না? তো চলো করি, 98 একে 98, তাহলে কত দাঁড়ায়? 3 দাঁড়ায়, 0। তো যেহেতু আমাদের 3 0টা 98 চাইতে কত হচ্ছে, আমাদের 98 চাইতে ছোট হচ্ছে, মনে মনে আমাদের 0 নিয়ে আসতে হবে। মনে 0 নিয়ে আসলে তাহলে তো এখানে 300 হবে, 300 98 আমরা ক্যালকুলেশন করি, 3 দিয়ে করলে অবশ্যই হয়, 4 দিয়ে করলে তো 400 কাছাকাছি চলে যায়। তো 3 দিয়ে আমরা করবো, ঠিক আছে? এখন যেহেতু মনে মনে 0 আনছিলাম এবং আমাদের এখানে ডিজিট শেষ হয়ে গেছে, তো একটা দশমিক আনতে হবে, তোমরা সবাই জানো। তাহলে আমরা 3 দিয়ে করলে আমাদের মিলে, হ্যাঁ 3 দিয়ে করলে কত হয়? 3 ঘন্টা 24 তাড়াতাড়ি 2, 3 ও 7 কত 29, এটা 6 হয়। আর করার কোনো দরকার নেই, কারণ 10.3 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের আমি ব্যাখ্যা দিতে পারছি কেন উত্তরটা 10.2 না। তোমরা যারা না বুঝি কমেন্টে বলছিলে উত্তর 10.2 হবে, আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনে চলে আসছি, এটা হলো সর্বশেষ। হিরোকে পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হলো, হিরোকের সমর্থক কোণ কত? ভাই একটা কথা বলি, এটা চুয়েট 2011-12 আসছে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুললে একবার চুয়েট 2011-12 সালে এটা আসা একটা কোশ্চেন, এবং তোমরা বুঝতে পারতেছো এটা সলভ করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে, তাও আমি তিনটা শিখে দিচ্ছি। 25 নাম্বারটা সমর্থন কোণ ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে tan θ। সমর্থন কোণের এখানে খেয়াল করে দেখো আমাদেরকে কি বলা হয়েছে, এই সমর্থন কোণটা যে বের করতে বলছে, ফর্মুলা হচ্ছে যে নিউ নিউ সমান সমান হচ্ছে tan θ। এখন কোশ্চেন হইতাছে যে ভাইয়া আমি এটা কেমনে কি করবো? আমার আপতন কোণ দিয়ে দিচ্ছে, আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো তুমি আই এর মান জানো, তোমার আই এর মানটা জানা আছে 62 ডিগ্রি, ওকে? আবার প্রতিসরণ কোণ তোমার দিয়েছে 12 ডিগ্রি, এটাও তুমি জানো, আর এর মান তুমি জানো 12 ডিগ্রি। এখন আই জানো আর জানো, তো আই যদি জানা থাকে আর যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা থিটা বের করতে পারি। থিটা কিভাবে বের করবো? যে আমরা সবাই জানি সাইন থিটা সমান, আমরা সবাই জানি নিউ সমান সমান সাইন আর বাই সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। সাইন আর কত? তার মানে দাঁড়াচ্ছে তোমার সাইন 12 ডিগ্রি ডিভাইডেড বাই কত? সাইন 60 ডিগ্রি। তো এরপরে তুমি হচ্ছে যে কাজটা করবা, জাস্ট হচ্ছে ভ্যালু গুলা বসাই দিবা, ঠিক আছে? যদি আমরা ভ্যালু গুলা জাস্ট বসাই দিই, খেয়াল করে দেখো এখানে নিউ নিউটা আমরা কেমন বের করবো? তো থিটা বের করবো, তাই না? এটাই তো আমরা সমর্থন করবো, এটা পি দিয়ে সমান, এটা পি সমান tan ইনভার্স নিউ। এই নিউ এর মানটাই আমরা মাত্র দেখলাম যে সাইন 12 ডিভাইডেড বাই কত? সাইন 12 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। ও সাইন আই বাই সাইন আর আমি উল্টা লিখে ফেলছি, যাই হোক উপরে হবে 60 ডিগ্রি, নিচে হবে 12 ডিগ্রি, উপরে হবে 60 ডিগ্রি, নিচে হবে 12 ডিগ্রি, তাহলে সাইন আই সাইন আর, ঠিক আছে? উপরে 60 ডিগ্রি, নিচে 12 ডিগ্রি। তো এখন হচ্ছে 60 ডিগ্রির মান না হয় আমরা জানি √2/2, 12 ডিগ্রির মান কি আমরা জানি? এটা কি তোমার পক্ষে বের করা আদৌ পসিবল? অনেক লেজেন্ডারি ভুল করে 60 12 কাটাকাটি পাস করে দিবে। এইটা ক্যালকুলেটর লাগবে। তুমি দুনিয়ার যতই তুমি মহাজ্ঞানী হও, যতই তুমি ফিজিক্স ভালো পারো, ম্যাথ ভালো পারো, নিশ্চয়ই তুমি সাইন 12 ডিগ্রির মান জানো না, হ্যাঁ? এটা মান তুমি মুখস্থ করো নাই, হ্যাঁ? সো এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, এটা টোটালি ছেড়ে কাম। আমি হলে টোটালি ছেড়ে আসতাম, তুমি অনেকে ছেড়ে সবাই ছেড়ে আসতো। তো এই হলো ঘটনা, যারা ঢাকাইছে সব আন্তরিক দেখাচ্ছে, জানে না, অথবা তারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিল, ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা ছিল তারা এটা করে মুখস্থ হয়ে গেছে যে এটা চুয়েটে আসছে 2011-12 সালে, এটা 76.5 ডিগ্রি, ঠিক আছে? এবার ওভারঅল আসে, আমি একটা গণা দিই যে কোনগুলো ক্যালকুলেটর লাগবেই, বা একটা অ্যাজ আ মানে মিডিয়ামের চেয়ে ভালো একটা স্টুডেন্টের ক্যালকুলেটর লাগবে, তাদের কথা আমি বলতেছি। একবারে টপ নোচ স্টুডেন্টের জন্য না, যেমন এইটা কিন্তু একবারে কেউ পারবে না, পারবে ওই যে বললাম না, ক্যালকুলেশন করবে না সেই ব্যক্তি কি করছে, সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মুখস্থ করে ফেলছে, সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মুখস্থ করে ফেলছে, যে মুখস্থ করে ফেলছে এটা 2011-12 করে যে এটা আসছে অপশন সব মিল, আমরা স্যার ওই কত পেয়েছি। যাই হোক, এটা কঠিন, এটা সবার জন্যই কঠিন, এটা ঝামেলাওয়ালা, সেটা সবার জন্যই ঝামেলাওয়ালা, হাতে গোনা কিছু মানে আউট অফ সিলেবাস কোনো ভ্যাকান্সি যারা এগুলো পারবে, ঠিক আছে? তো তারা সবার খুবই কম, তারা না হবে না, তোমার তো কি হবে তা না। এই 25 নম্বর প্রশ্নটা আমরা ধরে নিচ্ছি যে এটা তুমি আনসার না করলে কোনো সমস্যা নেই। 25 নাম্বারটা এটা তোমার অবশ্যই পারা উচিত ছিল, 24 নাম্বারটা 23 পারা উচিত ছিল, 22 নাম্বারটাও কিন্তু ক্যালকুলেশন তোমার বেশ কিন্তু ঝামেলা খাবে, এই যেটা কিন্তু ঝামেলা, তবে 0.015 0.115 একটু দূরে দূরে অপশন থাকার কারণ মনে হয় এটা ক্যালকুলেশন করা সম্ভব।
আমি দাগাবো কোনটা সম্ভবই না সেগুলো, ধরুন 25 নাম্বার সম্ভবই না, স্কিপ করা মানে স্কিপ করতেই হবে এরকম। হ্যাঁ, এগুলো পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এখানে সবই পারবা, মানে সম্ভব পারবা সেটা না বলে সম্ভব সুন্দর হয়, সত্যি পারবা, এটা পারবা, এটা পারবা, এইটা, এটা তো আনসারই নেই। এইটাও আমি একটা বাতিলের আন্ডারে দিচ্ছি, এই দুইটা। তারপর আরো আছে, আরো আছে দুইটা। তারপরে হচ্ছে তোমার স্প্রিং এর এটা তিনটা। তারপরে এই যে স্পেরোমিটার একটা চারটা। তারপর হেলমেট তো মুখস্থ রাখা উচিত। তারপর উপরে এটা তো পারবা একটা, পারবা, এটাও পারবা, তারপরে এটাও পারবা, ঠিক আছে। ওকে, এগুলো ক্যালকুলেশন সম্ভব চারটা, মানে একবার সম্ভবই না আমি এগুলো করতেছি। এটাও পারবা, এটা মুখস্থ। তারপর রেডিয়ামের এটাও বেশ ঝামেলা হয়েছে, এটাও তোমাদের অনেকেই ক্যালকুলেশন অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। সো চারটা সলিড বাদ, বাতিল মানে বাতিল, যে ফার্স্টও হবে সেও চারটা মানে পারবে এরকম। সো 21টা হচ্ছে ম্যাক্সিমাম মার্ক তোমাদের ফিজিক্সে। আমি যদি একটু একটা গণা দেই, যে মানে যে খুব ভালো করবে, হ্যাঁ, ম্যাক্স ফিজিক্সে, ম্যাক্স যে টপ হবে সেও ফিজিক্সে ম্যাক্সিমাম 21 পাবে, ঠিক আছে। শুধু লাস্টেরটা ওই যে একটা মুখস্থ আর কি, সে ম্যাক্সিমাম সে 21 পাবে 25-এর মধ্যে। আর কিছু ছেলে পেলে হইতে পারে যে তারা 21 তো পুরো শিওর দাগাইছে, বাকি দুদিন আমদানি দাগাইছে, একটা দুটো হয়ে গেছে, তারা 23 উঠে ফেলবে। বাট এটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না, এটা নট অ্যাভারেজ স্টুডেন্ট, এটা একটা টপ স্টুডেন্ট, এটা একটা টপ স্টুডেন্ট এই মার্ক করতে হবে। এবার আসি, একটা মোটামুটি প্রিপারেশন দিচ্ছে, ভালো প্রিপারেশন, একটা ভালো প্রিপারেশন নেওয়া একটা স্টুডেন্ট, ভালো প্রিপারেশন একটা স্টুডেন্ট কিন্তু এখানে 17-18 উঠে হিমশিম হবে। তো আমি বলবো এখানে 17-18 বেশ ভালো মার্ক, বেশ ভালো মার্ক, ঠিক আছে, খুবই ভালো মার্ক। একজন অ্যাভারেজ স্টুডেন্ট, নট খারাপ, পড়াশোনা করছে, পড়াশোনা করছে, হ্যাঁ, তার জন্য আমার মনে হয় 13 থেকে 14 মার্ক ইজ গুড। সো এই প্রথম মনে হয় কোন একটা এক্সাম যেখানে 25-এর মধ্যে মাত্র 13-14 করে আমি গুড একটা মার্ক বলতেছি, ভেরি গুড মার্ক, ভেরি গুড মার্ক, ঠিক আছে। যারা 10 পাইছে তারা ভাই বোনা যে তোমরা খারাপ করছো, তোমরাও ভালো করছো, বিশ্বাস করো, তোমরাও ভালো করছো। যারা 10 পাবা তোমরা ভালো করো, বাট খুব ভালো না। আমি ওই জন্য বাংলায় লিখছি ভালো, এখানে গুডের পাশে একটা বের লিখে দিই। তোমরা আশাহত হইও না, এখানে 10 পেলেও কোনো সমস্যা নেই, তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি দিয়ে মার্ক উঠাইতে হবে। সো আমি আশা করি ভবিষ্যতে স্যাররা আর এরকম প্রশ্ন না দেখ, বা দিলেও ক্যালকুলেটার অ্যালাউড করুক। আমার ভিডিও তো বড় দর্শক পর্যন্ত পৌঁছাবে না, কিছু করার নেই, আমরা সিস্টেমের ভিতরে আছি, সিস্টেমের ভিতর থেকে সিস্টেম চেঞ্জ করা যাবে না। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবো, যেটা ঝামেলা করছে সবার জন্য। বললাম না যে এটা যে মানে যে একবারে টপ সেই 21 পাবে, বাট ভালো প্রিপারেশন নেওয়া 17-18 পাবে না, সেগুলো সবার জন্যই হচ্ছে, বেশি খারাপ করে যাবে। বাট খুবই যে কমে তা না, কারণ তোমার অন্য সাবজেক্ট দিয়েও কিন্তু উঠানো যাবে। তুমি শুধু ফিজিক্স নিয়ে আলোচনা করি আজকে ক্লাসে, ফিজিক্স আমার এই ছিল অভিমত। তোমরা আশা করি সবাই ক্লিয়ার করে ফেলছো। আজকের মধ্যে এতটুকুই।